নমস্কার। বিয়ে করলে আপনি সুখী হবেনই, এটা আমরা কিভাবে বুঝবো? হ্যাঁ, দেখুন, বিয়ে তো প্রায় প্রত্যেকেই করে। প্রত্যেক পুরুষ বা প্রত্যেক মহিলাই একটি নির্দিষ্ট বয়সে বিবাহ তার হয়। কিন্তু প্রতিটা বিবাহই কিন্তু সুখ নিয়ে আসে না। অনেক মানুষ আছে বিবাহ করে, কিন্তু বিবাহ করার পরে বিবাহিত জীবনে নানান সমস্যা, রোজ ঝগড়া অশান্তি, রোজ বাদ বিতর্কতা, এবং অনেকে আছে হয়তো স্বামী স্ত্রী একসঙ্গে সংসার করছে, আজকে 15-20 বছর হয়ে গেল, কিন্তু তাদের মধ্যে আর সেই মিলমিশ নেই। স্বামী বলে কি যে আমি স্ত্রীর ঘরে ঘুমাই না, স্ত্রী বলে কি আমি স্বামীর পাশে শুই না, আমি স্বামীর সঙ্গে কোনো কথা বলি না। একজন স্বামী বলে কি আমি স্ত্রীর সঙ্গে কোনো কথা বলি না, বললেই সে চেল্লাচিল্লি করতে শুরু করে, যতটা পারি তাকে এড়িয়ে যাই। এটা সুখের ডেফিনেশন নয়। সুখ হচ্ছে সুখ হচ্ছে একটা এমন জিনিস যেটা দুজনের মধ্যে একটা সুন্দর সম্পর্ককে নির্দেশ করবে। সেখানে স্বামী স্ত্রী মিলে প্রত্যেকটি আনন্দ হোক, প্রত্যেকটি দুঃখ হোক, প্রত্যেক সময় তারা একে অপরের সঙ্গে ব্যাপারটাকে কন্ট্রোল করবে, ম্যানেজ করবে, বা তাদের জীবনে যাই আসুক না কেন, যাই সুখ দুঃখ আসুক না কেন, তারা ভাগ করে নেবে এবং হাসি মুখে চলবে দুজনে মিলে, হাতে হাত দিয়ে। এইটাকে আমরা সুখ বলতে পারি। কিন্তু সনাতনী বৈদিক জ্যোতিষ অনুসারে জন্মছকের মধ্যে কি দেখলে আমরা বুঝতে পারবো যে এই মানুষটি বিয়ে করলে সুখী হবেনই হবেন? যেমন আমরা আলোচনা করেছিলাম যে কোন যোগ থাকলে জন্মছকের মধ্যে বিয়ে করলে সে সুখী হবেই না, তেমনি আমরা কোন যোগ থাকলে বিয়ে করলে সুখী হবেই আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। এবং আপনি আজকের আলোচনাটা শুনে মিলিয়ে নিন আপনার জন্মছকের মধ্যে, আপনার জন্মছকের মধ্যেও কি যোগগুলো রয়েছে। তাহলে আপনি কিন্তু বিবাহ যখনই করুন সুখী আপনি হবেনই হবেন। হ্যাঁ, আজকে আমি এমন 10টি পয়েন্ট বলবো, সেই 10টি পয়েন্টের মধ্যে মাত্র 4টি পয়েন্ট যদি আপনার জন্মছকের মধ্যে মিলে যায়, তাহলে আপনি বিবাহের পরে সুখী হবেনই হবেন, কেউ আটকাতে পারবে না। প্রথম যে বিষয়টি বলবো, যে জন্মছকের মধ্যে সপ্তম ভাব থেকে আমরা বিবাহ বিচার করি। যদি সপ্তম ভাবের মধ্যে কোনো গ্রহ না থাকে, হ্যাঁ, সপ্তম ভাবের মধ্যে সপ্তমপতি নয়, সপ্তম ভাবের মধ্যে কোনো গ্রহ না থাকে, এবং সপ্তমপতি যদি পঞ্চম বা নবম বা লগ্নে বসে থাকে, তাহলে একজন মানুষের বিবাহের পরে সুখ আসতে দেখা গেছে, এবং দাম্পত্য জীবনে খুব বড় বড় অশান্তি আসে না। এছাড়াও সপ্তম ভাবের উপরে যদি কোনো পাপগ্রহের প্রভাব না থাকে, সপ্তম ভাবের উপরে যদি কোনো ষষ্ঠ, অষ্টম, দ্বাদশপতির প্রভাব না থাকে, তাহলে বিবাহিত জীবনে বড় ধরনের ঝগড়া অশান্তি আসে না কিন্তু। এছাড়াও জন্মছকের মধ্যে বৃহস্পতি যদি যেখানেই ভালো হয়ে পড়ে থাকুক, তাহলে বিবাহিত জীবনে কিন্তু একটা ভালো প্রভাব পড়ে। কারণ বৃহস্পতি যদি ভালোভাবে থাকে, জন্মছকের মধ্যে শক্তিশালী হয়ে থাকে, তাহলে পারে কিন্তু একজন মানুষের মধ্যে অনেকটাই আদর্শবোধ চলে আসে, অনেকটাই অ্যাডজাস্ট করার প্রবণতা চলে আসে, মানিয়ে গুছিয়ে নিয়ে চলার প্রবণতা চলে আসে, এবং সামনের মানুষটা যদি বেফাস কথা বলেও দেয়, তবু সে তাকে মাফ করে দেয়। তো বৃহস্পতি জন্মছকের মধ্যে ভালো থাকতে হবে। এটা কিন্তু বিবাহিত জীবনে অ্যাডজাস্ট করার, মানে বিবাহিত জীবনকে সুখী করার পিছনে খুব বড় ভূমিকা রাখে। এছাড়াও দেখা গেছে শুক্র যদি কারোর জন্মছকের মধ্যে খুব স্ট্রং হয়ে থাকে, এবং কোনো অন্য গ্রহ না শুক্রকে দেখছে, না অন্য কোনো গ্রহের সঙ্গে শুক্র বসে রয়েছে স্ট্রং হয়ে, শুক্র ধরুন কারোর জন্মছকের মধ্যে উচ্চস্থ হয়ে গেছে, কিন্তু সেটা যেন উচ্চস্থ হয়ে থাকে এবং তার সঙ্গে যেন কোনো গ্রহ না থাকে, বা কোনো গ্রহ যদি তাকে না দেখে, এবং উচ্চস্থ হওয়াটা যদি কেন্দ্র করে হয়, তাহলে পারে সুখী দাম্পত্য জীবন পাওয়া যায়। এছাড়াও কিন্তু নবাংশের মধ্যে দেখতে হবে যে সপ্তমপতি কোন স্থানে গিয়ে নবাংশ, মানে কোথায় নবাংশের কোন ভাবের মধ্যে অবস্থান করছে, নবাংশের মধ্যে কতগুলো ভালো ভালো যোগ তৈরি হয়েছে। যত ভালো ভালো যোগ তৈরি হবে, বিবাহিত জীবনে সেই যোগগুলোর প্রভাব দেখতে পাওয়া যাবে। নবাংশ থেকে আমরা জীবন সঙ্গী
বা বিবাহিত জীবন বিচার করি, নবাংশের মধ্যে যত ভালো যোগ থাকবে তত কিন্তু বিবাহিত জীবনের মধ্যে সেই যোগগুলো কার্যকরী হবে। এছাড়াও যদি বিবাহের সময় কারোর খুব পজিটিভ কোনো গ্রহের মহাদশা বা অন্তর্দশা চলে, বিশেষ করে অন্তর্দশা, তাহলেও বিবাহিত জীবনে সুখী হবার সম্ভাবনা তৈরি হয়ে যায়। এছাড়া যদি দেখা যায় বাস্তব জীবনেতে যেই হাজবেন্ড ওয়াইফ আছেন তাদের মধ্যে একটা কি বলবো, একটা তাদের বাস্তব জীবনের মধ্যে খুব ভালো একটা রিলেশন বা বন্ধুত্বের মতো রয়েছে, হাজবেন্ড ওয়াইফ কিন্তু ভালো সম্পর্ক দুজনের মধ্যে পারস্পরিক মিল রয়েছে, দুজনের মধ্যে পারস্পরিক বিশ্বাস রয়েছে এবং দুজনের মধ্যে ভালো যোগাযোগও রয়েছে, একসঙ্গেই থাকে এবং তার সঙ্গে দুজন দুজনকে সম্মানও করে, এরকম যদি প্র্যাকটিক্যালিতে দেখা যায় তাহলেও বিবাহিত জীবন সুখী হয় তারা। এবারে এই যে পয়েন্টগুলো বললাম, 10টা পয়েন্ট আমি বললাম আপনাকে, এই 10টি পয়েন্টের মধ্যে মাত্র 4টি পয়েন্ট যদি কারোর মিলে যায় তাহলে আমরা তাকে বলবো যে বিবাহিত জীবনে সে সুখী হবেই। হয়তো ছোটখাটো ঝামেলা হতে পারে, এটা কোনো ম্যাটার করবে না, সুখী হবেই হবে এবং একসঙ্গে সে জীবন কাটাতে পারবেই পারবে। আর যদি এই যতগুলো পয়েন্ট বললাম তার মধ্যে কারোর ধরুন একটা পয়েন্ট মিলছে আর 9টা পয়েন্টই মিলছে না, তার বিবাহিত জীবনে কিন্তু সুখ আসবে কম, তার বিবাহিত জীবনে কিন্তু মাঝে মাঝেই ঝগড়া শান্তি লেগেই থাকবে। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। এবারে এই বিবাহিত জীবনে কারোর সুখী হবার হয়তো যোগ পুরো সম্পূর্ণভাবে নেই, তাহলে এখানে কি রকম প্রতিকার করে ব্যাপারটাকে ঠিক করে দেওয়া যায়, অর্থাৎ কোন প্রতিকার করলে আপনি বিবাহিত জীবনে সুখ পাবেনই পাবেন। তাহলে এই জায়গায় যদি আসি তাহলে আপনার জন্মছকের সম্পূর্ণ বিচার বিশ্লেষণ প্রয়োজন এবং আপনার জন্মছকের সম্পূর্ণ বিচার বিশ্লেষণ করে আপনার বিবাহের যে অর্থাৎ আপনার সপ্তম ভাবের যে কারক গ্রহ, মানে সপ্তম ভাবের যে অধিপতি, সেই অধিপতি নবাংশে কোথায় গেছে আমাকে দেখতে হবে এবং যদি দেখা যায় বৃহস্পতির প্রতিকার করে দেওয়া যায় আগে থাকতে এবং যদি কোনো নেগেটিভ দোষ থাকে যেগুলো বিবাহিত জীবনে সমস্যা করে, যেমন মাঙ্গলিক দোষ বা অঙ্গারক দোষ বা কালসর্প দোষ, এই দোষগুলোকে ঠিকঠাক ভাবে যদি প্রতিকার করা যায় বা কাটানো যায় তাহলে পরে কিন্তু বিবাহিত জীবনে সুখী হবার অনেকটাই সম্ভাবনা চলে আসে। এটা আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা দেখেছি, আমি তো কমসে কম 1 লাখ মতো, মানে 1 লাখ হবে না, 50,000 লোক তো দেখেছি, তো সেখান থেকে তো একটা অভিজ্ঞতা হয়। তো এরকম করে কিন্তু সুখ আনা সম্ভব, নচেত কিন্তু সমস্যা আছে। যাই হোক, আপনার কি মতামত এই বিষয় নিয়ে আপনি অবশ্যই কমেন্টসে জানাবেন এবং পরের দিনকে আমরা আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য